আমি অপূর্ব ইঞ্জিনিয়ারিং পাশ করে সবেমাত্র চাকরিতে যোগ দিলাম। এরই মধ্যে আব্বু আম্মু বিয়ের জন্য চাপ দিতে শুরু করলো। আমি বরাবরই না করে যাচ্ছি, কিন্তু আম্মু নাছোড়বান্দা, যেটা বলবে সেটা না করে ছাড়বেই না। আম্মু আমার পিছনে লেগেই আছে। একদিন আম্মু আমার ঘরে এসে বলল, বাবা অপূর্ব। জি আম্মু বলো। সত্যি করে একটা কথা বলবি বাবা? আমি কোন কথাটা তোমার কাছে মিথ্যে বলেছি বলো তো? আচ্ছা, তোর কি কোনো পছন্দ আছে? মানে মানে তুই কি কোনো মেয়েকে পছন্দ করিস? না, তেমন কেউ নেই। কেন বলো তো? তাহলে বিয়ে করতে তোর সমস্যাটা কোথায়? আম্মু, আমি তো বলেছি আমি এখন বিয়ের জন্য প্রস্তুত না, আমাকে আর কয়েকটা দিন সময় দাও। হ্যাঁ, তুই সময় নে, যত খুশি সময় নে। এদিকে আমরা মরে যাই, নাতি নাতির মুখ দেখার মতো সময় তো আর আমাদের নেই। আম্মু, এভাবে বলো না, তাহলে তোকে বিয়ে করতে হবে, তা না হলে আমাদের মরা মুখ দেখবি। আম্মু, আচ্ছা যাও, আমি বিয়ে করব, তোমরা মেয়ে দেখো। এই তো আমার লক্ষ্মী বাবা। এই অপূর্বের বাবা, শুনছো? মা চলে গেলেন। মা আমাকে এত মানসিক চাপ দেন যে আমি কোনো কিছুতে রাজি না হয়ে পারি না। আপনারা হয়তো ভাবছেন আধুনিক যুগের ছেলে হয়ে আমি কোনো মেয়েকে পছন্দ করিনি কেন, অর্থাৎ প্রেম করিনি কেন। আসলে আমি এই প্রেম ভালোবাসায় তেমন আগ্রহী না। প্রেমিকা নিয়ে পার্কে বসে আড্ডা দেওয়া, এখানে সেখানে ঘুরতে নিয়ে যাওয়া, লোকজনের সমালোচনার পাত্র হওয়া, এসব আমার একদমই পছন্দ না। তাই কৈশোরকাল থেকেই স্বপ্ন দেখতাম বিয়ের পর বউয়ের সাথে জমিয়ে প্রেম করব। আমার সেই স্বপ্ন বুঝি পূর্ণ হতে চলল। আমার না কেমন জানি লজ্জা লাগছে। যাই হোক, কয়েকদিন পর আজ আমরা পাত্রী দেখতে এসেছি। আমরা বসে আছি, মেয়েকে সামনে আনা হলো। সে আমাদের জন্য শরবত নিয়ে এসেছে। আমি এক পলকে তার দিকে চেয়ে আছি। চোখের পাতা যেন স্তব্ধ হয়ে গেছে, কিছুতেই চোখ সরাতে পারছি না। আশা করি তার রূপের বর্ণনা আর বোঝাতে হবে না আপনাদেরকে। কড়া নড়ল কিছু বন্দুক চিমটিতে। হঠাৎ যেন আমার হুঁশ ফিরল। চেয়ে দেখি সে আমার দিকে শরবতের গ্লাস এগিয়ে দিয়ে বলছে, নিন, ধরুন। আমি গ্লাস হাতে নিয়ে আবার অনিমেষ তাকিয়ে রইলাম। ইতোমধ্যে আমার আম্মু আব্বু আর পাত্রীর মা বাবার মধ্যে পাত্র পাত্রীর গুণগান চলছে। পাত্রীর বাবা বলছেন, ভাই সাহেব, আমার মেয়ে তিথি এবার অনার্স পাশ করেছে, আচরণগতভাবে খুবই নম্র, ভদ্র ও বিনয়ী। আর বাকি সব তো আপনারা জানেনই। তারপর আমার আব্বু বলতে শুরু করলেন, হ্যাঁ ভাই সাহেব, আপনারা তো আমাদের পূর্ব পরিচিত। আমার ছেলেকে তো ভালো করেই চিনেন। ইঞ্জিনিয়ারিং পাশ করে ভালো চাকরি করছে। এলাকার মানুষ সবসময় ওর প্রশংসা করে থাকে। তাদের কথা চলছে, এদিকে আমার খেয়াল নেই। আমার খেয়াল শুধু একদিকেই, আমার সামনে বসে থাকা মেয়েটা। শুধু মেয়ে বললে ভুল হবে, এ যেন আকাশ থেকে নেমে আসা ডানা কাটা পড়ি। হঠাৎই আম্মু আমাকে জিজ্ঞাসা করলেন, অপূর্ব, মেয়েটাকে আমাদের খুবই পছন্দ হয়েছে, কিন্তু তোর কেমন লেগেছে? আমি কিছু বলতে যাব, আমার বন্ধু সুমন বলে উঠল, আন্টি 2 মিনিট সময় দিন, আমি আর অপূর্ব একটু আসছি। এরপর সুমন আমাকে টেনে বারান্দায় নিয়ে যায়। আমি বললাম, এই কিরে, এখানে নিয়ে আসলি কেন? শুন অপূর্ব, এই মেয়েকে আমি আগে থেকেই চিনি। আগে থেকেই চিনিস? কিভাবে? আরে ও তো আমার প্রেমিকা, মানে আরিশার মামাতো বোন। আরিশা প্রায় ওর কথা বলে, অনেকবার আমার সাথে দেখা করার সময় নিয়ে এসেছে। দোস্ত, এরকম মেয়ে তুই জীবনেও খুঁজে পাবি না। দেখতে যেমন সুন্দরী, স্বভাব চরিত্রেও মাশাআল্লাহ। দোস্ত, তুই এই মেয়েকে বিয়ে করলে অনেক সুখে থাকবি। তাই? আরে আমি কি তোকে মিথ্যা বলবো? আচ্ছা বলতো, ওকে তোর কেমন লেগেছে? দেখে তো অনেক ভালো লেগেছে, কিন্তু তোর কথা শুনে মনে হচ্ছে এখনই বিয়ে করে বাসায় নিয়ে যাই। হ্যাঁ, এত তাড়াহুড়ো ভালো না বন্ধু। আচ্ছা চল যাই। এরপর আমরা এসে আগের জায়গায় বসে পড়ি। আম্মু আমাকে বারবার জিজ্ঞাসা করলেন, কিরে, কেমন লেগেছে তোর? আম্মু, মানে তোমাদের পছন্দই আমার পছন্দ। আলহামদুলিল্লাহ। এরপর আবার তারা কথা বলতে লাগলেন। আমি আর সেই পরীকে খুঁজে পাচ্ছি না। আমার চোখ বারবারই তাকে খুঁজছে। এদিকে আমার আম্মু বলতে লাগলেন, ভাই সাহেব, ভাবি, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমরা আজই তিথি মামুনিকে আংটি পরিয়ে দিতে চাই এবং বিয়ের দিন তারিখ পাকা করতে চাই। প্রস্তাব শুনে মেয়ের বাবা বললেন, না না ভাবি, আমাদের কোনো আপত্তি নেই, আর তাছাড়া শুভ কাজে বেশি দেরি না করাই ভালো। এরপর বিয়ের দিন তারিখ ঠিক হলো। 10 দিন পর বিয়ে। আমার আব্বু আম্মু তাদের হবু বেয়াই বেআইনের সাথে হাসি ঠাট্টা করছেন, একে অপরকে মিষ্টি মুখ করাচ্ছেন। এদিকে আমি লজ্জায় লাল হয়ে যাচ্ছি। আমার চোখ দুটো তাকে দেখার জন্য ছটফট করছে। আমি বাথরুমে যাবার নাম করে তাকে একবার খুঁজেও এসেছি, কিন্তু পাইনি। মনটা আস্তে আস্তে খারাপ হতে লাগলো। যাই হোক, কিছুক্ষণ পর আমরা বাসায় আসি। রাতে শুয়ে আছি, কিন্তু ঘুম আসছে না। তার চেহারাটা মুখের সামনে ভেসে উঠছে বারবার। কি যে করি?
মাথায় একটা বুদ্ধি এসেছে, দিলাম সুমনকে ফোন। হ্যালো সুমন, কিরে এত রাতে ফোন, কোনো সমস্যা? সমস্যা তো একটা আছেই। দোস্ত একটা অনুরোধ রাখবি? আগে বল, তারপর দেখা যাক। দোস্ত আরিশের কাছ থেকে তিথির একটা ছবি এনে দিবি। ছবি? আর এখন? এখন। দোস্ত প্লিজ এনে দে না। আচ্ছা দেখছি কি করা যায়, বাই। কিছুক্ষণ পর হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন আসলো। সুমন ছবি পাঠিয়েছে। তাকে ধন্যবাদ জানিয়ে ছবিটা দেখতে থাকলাম। একটা মেয়ে এত সুন্দর কেমন করে হতে পারে? ভাবতে ভাবতে কোন সময় যে ঘুমিয়ে পড়লাম টেরই পাইনি। সকালে ঘুম ভাঙলো আম্মুর ডাকে। ফ্রেশ হয়ে নাস্তা করলাম, তারপর বেরিয়ে পড়লাম। সব কাজ আমাকে আর বাবাকে সামলাতে হবে। বাকি দিনগুলোতে আমার উপর দিয়ে বেশ ধকল যাবে বোঝাই যাচ্ছে। দিন যাচ্ছে আর বিয়ের দিন এগিয়ে আসছে। আজ আমার গায়ে হলুদ। বাড়িতে মেহমান ভরপুর, সব আত্মীয় স্বজন এসেছে। সবাই ধুমধাম করছে, যেন বাড়িতে খুশির জোয়ার এসেছে। আর আমি বসে বসে ভাবছি সে কি করছে। আমি তো তার কথা ভাবছি, সেও কি আমার কথা ভাবছে? আমি ভাবনায় মুশকুল। ধ্যান ফিরল ভাবি আর বোনদের ডাকে। সবাই এসে আমাকে নিয়ে গেল মেহেদি পড়াবে বলে। আজকে সব আয়োজন শেষ, অনেক রাত হয়েছে, যে যার মতো ঘুমিয়ে পড়েছে। আর আমি শুধু একজনের কথাই ভাবছি, যে হতে চলেছে আমার মহারানী। হঠাৎ চোখটা লেগে গেল। সকালে আমাকে ডেকে তুলে সকালের আয়োজন শেষ করলো। আমার নিজেকে একটা পুতুল মনে হচ্ছে, যে যার মতো সাজাচ্ছে, যা খুশি তাই করাচ্ছে। কিন্তু আমার কোনো কিছুতেই মনোযোগ নেই। আমি শুধু দু চোখ খুলে দেখছি, আর কিছুই নয়। বরযাত্রী তৈরি। এরপর সবাই গেলাম আমার আসন্ন শ্বশুরবাড়ি। খুব সুশৃঙ্খলভাবেই বিয়ের কাজ সম্পন্ন হলো। বাসায় আসলাম নতুন বউ নিয়ে। এখন রাত। আমি ছাদে একা একা বসে ভাবছি কিভাবে আজ রাতটা পার করব। কল্পনা করছি, হঠাৎ মাথায় আসলো একটা অদ্ভুত চিন্তা। আচ্ছা, আমি যে মেয়েটাকে ভালোবেসে ফেলেছি, সে ভালোবাসবে তো আমায়? অজান্তেই মনে একটা ভয় ঢুকে গেল। না, পরীক্ষা করা দরকার। এরই মধ্যে নিচে হইচই শুরু হয়ে গেল। কারো কান্নার আওয়াজ শুনে দৌড়ে নিচে গেলাম। আমাকে দেখে সবাই চুপ। কি হয়েছে কিছুই বুঝতে পারছি না। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, কি হয়েছে? আব্বু পিছন থেকে এসে জিজ্ঞাসা করলেন, কোথায় ছিলে এতক্ষণ? আব্বু আমি তো ছাদে ছিলাম। ছাদে ছিলি তো মোবাইল বন্ধ কেন? মোবাইল বন্ধ? আমি মোবাইল হাতে নিয়ে দেখি সত্যি মোবাইল বন্ধ, চার্জ শেষ। আসলে আব্বু মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে। হাদারাম একটা। বৌমা একা একা বসে আছে আর উনি এতক্ষণ ছাদে। যা বাসর ঘরে যা। আব্বু আমার খালাতো ভাইয়ের বউ ও চাচাতো ভাইয়ের বউকে হুকুম দিলেন আমাকে বাসর ঘরে নিয়ে যেতে। দুজন আমার দুই হাত ধরে নিয়ে যাচ্ছে বাসর ঘরের দিকে। দরজার কাছে এসে একজন বলছে, দেবরজি বাসর ঘরে বিড়ালটা কিন্তু ঠিকভাবে মেরো। বলেই দুজন হাসা শুরু করলো। আমি বললাম, কি বলো, বাসর ঘরে আবার বিড়াল থাকে নাকি? উলে বাবুলে, কিছুই বুঝে না দেখছি। দেবর মশাই ভিতরে যাও, নববধূ শিখিয়ে দিবে কিভাবে বিড়াল মারতে হয়। আবার দুজনে হাসতে লাগলো। কি যে বলো ভাবি, আমার খুব লজ্জা লাগছে। ও মা, দেবর মশাইয়ের লজ্জাও আছে দেখছি। ভাবি আমার না খুব ভয় লাগছে, আগের অভিজ্ঞতা নাই তো। বাসর ঘরে কি অভিজ্ঞতা নেই ঢুকে নাকি? আবার দুজনে অট্টহাসি দিয়ে উঠলো। না তা ঠিক আছে, কিন্তু ভাবি আমার তো ভয় লাগে, তোমরাও চলো না প্লিজ। ওরে দেবরজি রে, বউয়ের পিটুনি না খেতে চাইলে তাড়াতাড়ি রুমে যাও। তারপর আমাকে ভেতরে দিয়ে হাসতে হাসতে চলে গেল। আমি দরজা লাগিয়ে বিছানার কাছে আসলাম। তিথি নিচে নেমে আমাকে সালাম করতে আসলো। আমি বললাম, দাঁড়াও, আমি নিজের ইচ্ছাতে বিয়েটা করিনি। সবসময় আমার কাছ থেকে দূরে থাকবে, কখনো স্বামীর অধিকার আমার কাছে চাইতে আসবে না। সে চুপচাপ মাথাটা নিচু করে সব শুনে যাচ্ছে, কিচ্ছু বলছে না। আমি আরো কয়েকটা কথা বলে দিয়ে একটা বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ি। এমন একটা ভাব ধরি যেন মনে হয় আমি ঘুমিয়ে গেছি। আসলে আমি ঘুমাইনি, আমি তো পুরোটাই অভিনয় করছি। আমি আমার বউকে পরীক্ষা করছি সে আসলে আমাকে কতটা ভালোবাসে। যাই হোক, আমি ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। বুঝতেই পারছি মহারানী কাঁদছে। আমি মনে মনে হাসছি। মন বলছে পাগলিটাকে গিয়ে আদর করি, কিন্তু না, তা করলে তো হবে না। কিছুক্ষণ পর আর কোনো সাড়া শব্দ পাচ্ছি না, তার মানে মহারানী ঘুমিয়ে পড়েছে। এবার আমি আস্তে আস্তে তার কাছে গেলাম। ঘুমালে নাকি মানুষকে বেশি সুন্দর লাগে, তার সবচেয়ে বড় প্রমাণ আমার সামনে। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি। হঠাৎই সে একটু নড়ে উঠল। আমি দৌড়ে গিয়ে আগের জায়গায় শুয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো কারো ভেজা চুলের সুগন্ধে। চোখ খুলে আমি তো অবাক। এ কি, এ যে আমার মহারানী। আমার চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর হাসছে। কি সুন্দর তার মুচকি হাসিটা। তাকে যতই দেখছি ততই তার মায়ায় পড়ে যাচ্ছে। গোসল করে এসেছে মনে হয়, তাই তার চুল ভেজা। তার ভেজা চুলের গন্ধ আমায় মাতাল করে দিচ্ছে। এই যে মহাশয়, কি দেখছেন? হঠাৎই আমার ঘোর কাটলো। কি মায়াবী চেহারার অধিকারী সে। না, কিছু না, এই নিন আপনার চা। আমি চায়ের কাপ হাতে নিলাম, চা পান করছি আর ভাবছি কি ব্যাপার,
যাকে আমি গত রাতে এত কিছু বললাম সে কিনা সকালে হাসি মুখে আমাকে চা এনে দিল। যাই হোক, তার মানে আমি মহারানীর হতে পারবো, কিন্তু আমাকে তো আরো যাচাই করতে হবে। উঠে ফ্রেশ হয়ে সবাই মিলে নাস্তা করছি। আমাকে আমার ওই দুই ভাবি খোঁচাচ্ছে, কি দেবর মশাই, রাতে বিড়াল মারা হলো? হবে না আবার, দেখো না দেবর মশাইকে কেমন ক্লান্ত লাগছে। বলেই দুজন হাসছে, আমি একটু হাসলাম। যাও তো ভাবি, খেতে দাও আগে। আচ্ছা আচ্ছা খাও। তারা মজা করছে আর হাসছে। আসলে তারা যা ভাবছে তার কিছুই তো হয়নি। আমি পাশে তাকালাম, দেখলাম তিথিও মুচকি মুচকি হাসছে ভাবিদের কথা শুনে। কিন্তু আমি তিথির হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টটা স্পষ্ট দেখতে পাচ্ছি। মনে মনে তাকে সরিও বলেছে কয়েকবার। কিছুদিন পর, আজকে আমার খুব জ্বর। অফিস থেকে এসেছি, বাসায় এসে কলিং বেল বাজাচ্ছি। এদিকে প্রচণ্ড মাথা ব্যথায় আমার দু চোখ বন্ধ হয়ে যাচ্ছে। তিথি এসে দরজা খুলল। দরজা খোলা মাত্রই আমি তিথির কোলে ঝুঁকে পড়ি। তারপর আর কিছু বলতে পারি না। সকালে নিজেকে বিছানায় আবিষ্কার করলাম, দেখলাম তিথি আমার পাশে বসা, আমার মাথায় জল পটে দিচ্ছে। চোখ দেখে বুঝাই যাচ্ছে রাতে ঘুমায়নি। আমাকে চোখ খুলতে দেখে, এখন কেমন লাগছে তোমার? ভালো। তুমি ঘুমাওনি? না। কেন? স্বামীকে অসুস্থ দেখে কোনো স্ত্রীরই ঘুম আসে না। আমি এখন ঠিক আছি, তুমি ঘুমাও, তা না হলে আবার শরীর খারাপ করবে। আচ্ছা, আমি সোফায় চলে যাচ্ছি। না, তুমি ক্লান্ত, সোফায় যাওয়ার দরকার নেই, তুমি বরং এখানেই থাকো, আমি পাশেই ঘুমাচ্ছি, তোমার কোনো সমস্যা হবে না। আমি মাঝখানে কোলবালিশ দিয়ে দিচ্ছি। আচ্ছা। তিথি মাঝখানে কোলবালিশটা রেখে ঘুমিয়ে গেল। কোলবালিশটা যদি প্রাণী হতো মুহূর্তে গলা টিপে হত্যা করতাম। যাই হোক, আজ আমি তিথিকে খুব কাছ থেকে দেখতে পাচ্ছি। মন চাচ্ছে তার কপালে আলতো করে একটা চুমু এঁকে দেই, কিন্তু আমি যে একটা অসম্ভব করে রেখেছি। আজকে অফিসে ফোন করে ছুটি নিয়েছি। দুপুরে আবার জ্বর এলো, আমি ঘুমিয়ে আছি। সন্ধ্যায় ঘুম ভাঙল। তিথি নিজ হাতে আমায় খাইয়ে দিল, তারপর ঔষধ দিল। আমি এখনো বিছানাতেই শুয়ে আছি, খুবই ক্লান্ত লাগছে শরীরটা। একটু পর বসে বসে কিছু একটা চিন্তা করছি, এমন সময় তিথি এসে বলল, একটা কথা বলি। কি কথা? একটা অনুরোধ রাখবে? কি সেটা? না, মানে আসলে তোমার তো সোফায় থাকতে সমস্যা হয়, তাই বলছিলাম কি তুমি বিছানাতেই তো থাকতে পারো। সত্যি বলছি, আমি তোমার টাচও করব না, প্লিজ এখানেই থাকো। আচ্ছা ঠিক আছে। দেখলাম তিথি একটা মুচকি হাসি দিয়ে চলে গেল, রাতে ঘুমিয়ে পড়ে। আমি প্রতিদিন মাঝরাতে উঠে তিথির মায়াবী চেহারাটার দিকে তাকিয়ে থাকি, মুচকি মুচকি হাসি, আর মনে মনে বলি, দুঃখিত মহারানী, আর কয়েকটা দিন। তিথির সেবায় আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। মেয়েটা সবসময় আমার খেয়াল রাখে, অথচ আমি তার সাথে ভালো ব্যবহার করি না। না, আর কষ্ট দেওয়া যাবে না। পাগলিটা আমাকে খুব ভালোবাসে, কিন্তু কিভাবে তাকে বলবো সবকিছু বুঝতে পারছি না। অফিসে বসে বসে ভাবছি, হঠাৎই মনে পড়লো কয়েকদিন পর তিথির জন্মদিন, এই মাসের 22 তারিখ। জন্মদিনে যদি তাকে সারপ্রাইজ দেই, আশা করি সে অনেক খুশি হবে এবং আমায় ক্ষমা করে দিবে। আজকে 7 তারিখ, হায় আল্লাহ, আরও তো 15 দিন। ভাবছি কি করা যায়। বুদ্ধি পেয়েছি, পাগলিটার সাথে আর দুর্ব্যবহার করব না, তাহলে তার অভিমান কমতে হবে। আজ রাতে বুকের উপর ভারী কিছু একটা অনুভব করি। চোখ খুলে যা দেখলাম তা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। তিথি আমার বুকের উপর মাথা রেখে শুয়ে আছে। আমি তো মহা খুশি, আমার খুশি দেখে কে। আমিও এক হাত দিয়ে তাকে জড়িয়ে ঘুমিয়ে পড়ি। সকালে তিথি হঠাৎ করে আমার হাত ছড়িয়ে বিছানা থেকে উঠে পড়ে। আমার ঘুম ভেঙে যায়। তিথি বলতে থাকে, আমি দুঃখিত, আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। আসলে রাতে অনেক উচ্চ শব্দে নামাজ পড়ছিলাম, আমার খুব ভয় লাগছিল, তাই আমার অনিচ্ছায়। থাক থাক, ঠিক আছে। তিথি মনে হয় একটু লজ্জা পেয়েছে, একটা মুচকি হাসি দিয়ে চলে যায়। আমি বারবার এই হাসিটার প্রেমে পড়ে যাই। আজ রাত 12টার পর তিথির জন্মদিন। আমি অফিস থেকে দুপুরে ছুটি নিয়ে বাসায় ফিরছি, বাইক চালাচ্ছি, সব ব্যবস্থা করে ফেলেছি। আজ আমার মহারানীকে আমার করে নিব, আর কষ্ট দিব না কখনো। অনেক ভালোবাসি আমার মহারানীকে। আমি শুধু ভাবছি আজ রাতে আমার মহারানীর প্রতিক্রিয়া কেমন হবে। হঠাৎ করে একটা মাইক্রোবাসের সাথে ধাক্কা খাই, তারপর আর কিছুই বলতে পারি না। চোখ খুলে নিজেকে হাসপাতালের বিছানায় আবিষ্কার করলাম। দেখলাম আব্বু আম্মু আর তিথি আমার পাশে। পাগলিটা মেঝে বসে আমার বিছানায় রাখা আমার হাতটা ধরে ঘুমিয়ে আছে। আমি আম্মুকে ডাকলাম। আব্বু আম্মু হাউমাউ করে কেঁদে দিলেন। আমি ইশারায় না করলাম, তারা চুপ হয়ে যায়। আমি তিথির দিকে তাকাই, তখনই আম্মু বলতে থাকে, আজ 3 দিন হলো তোর জ্ঞান ফিরছে না? মেয়েটা এক মুহূর্তের জন্য তোর কাছে থেকে যায়নি। আমরা অনেকবার বলেছি, কিন্তু আমাদের কথা শুনে না। এখন পর্যন্ত এক ফোঁটা পানিও খায়নি। মেয়েটা তোকে অনেক ভালোবাসা অপূর্ব, মেয়েটাকে আগলে রাখিস, কখনো দূরে সরিয়ে দিস না। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আম্মুর কথাগুলো শুনছি, চোখ থেকে অঝরে পানি পড়ছে। মনে মনে বলছি, তুমি ঠিক বলেছ মা, পাগলিটা আমাকে খুব ভালোবাসে, কখনো হারাতে দিব না, সবসময় নিজের বুকে আগলে রাখবো। আমি যে খুব ভালোবাসি পাগলিটাকে। এমন সময় তিথি উঠে গেল, আব্বু আম্মু বাইরে চলে গেলেন। আমার জ্ঞান ফিরেছে দেখে তিথি হাউমাউ করে কেঁদে ওঠে।
আমি হাত ধরে টান দিয়ে আমার কাছে এনে বলি, এই পাগলি, কাঁদছো কেন? তোমার কিছু হয়ে গেলে আমি যে বাঁচবো না। ভালোবাসো আমায়? জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আমি তিথিকে টেনে বুকে জড়িয়ে ধরে বলি, আমিও যে তোমাকে অনেক ভালোবাসি মহারানী। তারপর আমি তিথিকে সব কিছু খুলে বলি। তিথি সব শুনে কাঁদতে কাঁদতে বলে, গাড়ি চালানোর সময় এত কিছু চিন্তা করে মানুষ? যদি তোমার কিছু হয়ে যেত? বলেই তিথি আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আমি তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলি, এই পাগলি, কাঁদছো কেন? আমার কিছু হয়নি, দেখবে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। তাই যে হয়, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমাকে তোমার বুকে ঠাঁই দিও। আমাকে তোমার কাছে আগলে রাখবে তো? সারা জীবন আগলে রাখবো। আর কখনো কষ্ট দিবে না তো? কখনোই না। তুমি যে আমার লক্ষ্মী বউ। আই লাভ ইউ মহারাজ। আই লাভ ইউ টু মহারানী। ভালোবাসার কোনো শেষ বা সীমা নেই। ভালোবাসা চির অমর, তা বেঁচে থাকে চিরকাল। ভালোবাসা কখনো হারায় না, আর যা হারিয়ে যায় তা ভালোবাসা হতে পারে না। বেঁচে থাকুক ভালোবাসা।